মমতা তো শুভেন্দুকে গিফট হিসাবে পাঠিয়েছে বিজেপিকে। যখন বলে সিবিআই যাচ্ছে, কি করতে হবে না শুভেন্দুকে পাঠাও ল্যান্ড। সিবিআই যাচ্ছে, কি করতে হবে রাজীব ব্যানার্জিকে পাঠান ল্যান্ড। শুভেন্দু যাচ্ছে, কি করতে হবে বুঝতে পারছেন না? লাস্টে যখন দেখবে সিট কম পড়ে গেছে, সিবিআই যাচ্ছে, কি করতে হবে তুমি আমার সঙ্গে জোট করো। আর দিদি মোদির জোট হয়ে গেলে তখন আপনাদের তখন কি হবে? এই যে মিলেমিশে আছে, ভালো লাগছে না? আমাকে ঘৃণা লাগছে হিন্দু ভাইদের, কিন্তু আমার দিদি দাদা কাকিরা ঘৃণা লাগছে। তো আমাদের তো কখন লাগে না, হঠাৎ করে এই সিচুয়েশন তৈরি হলো কেন? এই সিচুয়েশন করার মধ্যে একমাত্র দোষী আছে মমতা ব্যানার্জি। যদি আমি কোনো ভুল তথ্য বলে থাকি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমার বিরুদ্ধে মামলা করুন, কোর্ট কেস হবে, লড়াবো আমি। যদি বলেন দাদাগিরি দেবো, এ বাংলায় দাদাগিরি চলবে না। আপনার সিদ্দিকীর এক ইশারায় কয়েক কোটি যুবক জীবন দেবে এই বাংলায়। আপনি ছেড়ে দেওয়া হলো এই বাংলাতে বহুত মায়ের কোলকে খালি করেছে, বহুত আদিবাসী যুবকগুলোকে জেলে দিয়েছে, মাওবাদী বলে বহুত মুসলিম ছেলেগুলোকে গেজার কেসে জেলে দিয়েছে। এই বাংলায় অনেক জুলুম করেছেন আপনি, আপনার দাদাগিরি আর জুলুম চলবে না। রাষ্ট্র বলছে পায়ে ছোট। আরে মানুষের একটা স্বীকৃতি দিতে চাইছে, মানুষেরা বড় দিতে চাইছে, কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী থাকে। বাংলাবাড়ি বন্ধ হবে না। একটা বক্তব্য দেখছিলাম, বক্তব্য দেখতে দেখতে দেখছি মা পাটায় ছোট্ট, মা পার ডান পা মেরে রেখেছে, ডান পাটাকে মা পায়ের উপরে জোরেই চাপ দিল, ওই আর উঁচু করলো না। কথা বুঝছেন? অনেক কিছু বলার ছিল, তবে যদি আপনারা মনে করেন আমার বোনের জন্য আমি আর একটা গেট দেবো নদীকে আসার জন্য, একেবারে ভোরের মুখে আসবো। তবে মনে রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা সর্বধর্মের মানুষের অধিকারের জন্য কথা বলছে। এই দল রাজনীতি কোনোদিন কোন সম্প্রদায় হয় না, রাজনীতি হয় দেশের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভারতবর্ষ হাত তুলে করে বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত। ভিক্ষা নয়, অধিকার চাই। অধিকার চাইছেন নাকি? ভোটের রাত্রে 5,000 10,000 যায় ওষুধ নিয়ে ভোট দিতে হবে না, ফিরে নিতে হবে, কিন্তু ভোট দিতে হবে না। ভোট দিতে হবে সেইখানে যেখানে ভোট কিনা হয় না। ভোট কিনতে আসে তারা ব্যবসায়ী করতে লেগেছে কি যে ইমামদের 2,500 টাকা ভাতা দিলাম, বলেছে না বলেনি? আমরা বড় খুশি হয়েছি অনেকে যে 2,500 টাকা ইমামের ভাতা, কখনো তো কেউ দেয়নি। অপরদিকে আমরা ভুলে গেছি যে ইমামের ঘরের বিএ পাস এমএ পাস ছেলে মেয়েটার কিন্তু চাকরি দেয়নি। 2,500 টাকা ভাতা, আপনি বলুন 2.5 ইন্টু 12 মাস 30,000 টাকা। আর একটা যদি চাকরি দিত প্রতি মাসে 30,000 টাকা, এখানে বছরে 30,000, আর চাকরি হলে মাসে 30,000। কিন্তু এতই বোকা, এতই শিক্ষা কম যে আমরা 2,500 খুশি হয়ে গেছি, কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষার চাকরির কথা ভুলে গেছি। আর আজকে আমি বলেছিলাম দূষণের সরকার চাই না, ভাটা সরকার চাই না, আমরা সংবিধানের অধিকারের সরকার চাই, যে আমাদেরকে অধিকার দেবে, মর্যাদা দেবে, আমাদেরকে গোলাম বানাবে এমন সরকার চাই না। সবচেয়ে বড় কথা, আজকে টিএমসিদের মুখে একটাই কথা, মোল্লাপাড়ায় গেলে বিজেপিতে মুক্তি হবে, বিজেপি এরই হবে, বিজেপি এরই হবে। আচ্ছা, আপনারা বিজেপিকে রুখতে চান তো? জোরে বলুন, চান তো? বিজেপি
বিজেপিকে রুখার কয়েকটা রাস্তা আছে, বলবো। প্রথম কথা হচ্ছে ইতিহাস পড়তে হবে। এই বাংলায় 34 বছর, তার আগে 22 বছর কম বেশি বিজেপিতে যে এন্ট্রি হতে চেয়েছে, যখনই মুখ ঘুরায় ঢোকায় অমনি লাল ঝান্ডার ঝাপটাতে আবার পালায়, যখনই মুখ ঢোকায় আবার ঝাপটাতে পালায়। 34 বছর প্রায় করে যখন পারল না, তখন বিজেপি দেখলো একটা বড় প্ল্যান করতে হবে। কি প্ল্যান? একটা ড্রামা বা নাটক ওলাকে পাঠাতে হবে, যে বাংলায় নাটক করে আমাদের দুশ্মন বাম থেকে যেন আগে সরায়। আর সেই নাটকের লোক খুঁজতে খুঁজতে পেল আমাদের বাংলার যিনি নেত্রী ছিলেন, হাত তো আসবেন না, মমতা ব্যানার্জিকে পেল। মমতা ব্যানার্জি এসে কোথায় কিছু নয়, আমাদের বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের ছেলেদের ঘরে করে দিচ্ছে। আমরাও ভাবলাম যা খুব একটা আপনজন পেয়েছি হয়তো, যাচ্ছে। তারপরে ঘোমটা দিয়ে নামাজে চলে যাচ্ছে, দোয়া করছে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলছে। তারপরে বলছে 99% মুসলমানের কাজ করে দিয়েছি। তারপরে বলছে যে গরু দুধ দেয় সে গরু লাঠি খাবো। আমাদের ঘরে গরু পর্যন্ত বলে দিচ্ছে। তথাপিও আমরা ভাবছি যে ভারী তো। আবার বরপতিকে পাশে বসে নিল, বরপতি মাথায় হাত দিয়ে বললো বাংলার প্রত্যেকটা ঘরে যেন এরকম করে একটা মেয়ে হয়, যে মেয়েটা নাকি ধোকা দিয়েছে 10 বছর, সেরকম একটা মেয়ে চাই। দিদি বলেন কোথায় ধোকা দিল? আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, ব্যক্তিগত কারণ আর মেটাতে আসেনি। কেন আমি এমএলএ হবো না, এমপি হবো না, মন্ত্রী হবো না, সিএম হবো না, কেন আমি কোনো জায়গায় জানাচ্ছি না। কিন্তু আমার খেলা করবে তার জবাব আমি দেবো, কেন আমি একজন নাগরিক। জবাব দিতে হলে কোনো পার্টির লিডার হতে হয় না, জবাব দিতে গেলে কোনো কর্মীরা হতে হয় না। হ্যাঁ, আইএসএফ আমি বানিয়েছি, কিন্তু আইএসএফ এর কোনো পদে আমি নাই, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। আমার ভালো লেগেছে আজকে এই সংযুক্ত মোর্চার যে চিন্তাধারা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, কর্মের কথা, কলকারখানার কথা, আনের শিক্ষক শিক্ষিকাদের অধিকারের কথা আজকে সংযুক্ত মোর্চা বলছে। তাই ভালো লেগেছে, তাই এনাদের সাপ দিয়াটাকে আমি মানবতার দায়িত্ব মনে করে আমি এসেছি। আজকে পুরে দেখে নিন, মিথ্যা কথা বলেছে কি বলে? 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো দিয়েছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করবো বলেছে, করেছে। যখন এই কথা নিয়ে লোক আন্দোলন করছিল তখন আমি হাসছিলাম, এরা কত মূর্খ। মাদ্রাসা ইউনিভার্সিটি হয় কখনো? মাদ্রাসা আরবি কথা, যাকে বাংলায় বলা হয় আমাদের কলেজ, আর ইউনিভার্সিটি হলো আরবিতে বলে জামিয়া। কলেজ ইউনিভার্সিটি কখনো নাম হয়? হাস্যকর। তাই তো বামফ্রন্ট বলেছিল কখনো হতে পারে না। কিন্তু এই মমতা ব্যানার্জি যে এমন ঢপ মারলো, আমাদের বুকা কোনো ভাবলো হয়তো হয়ে যাবে। হয় কখনো? কলেজের আরবি হলো মাদ্রাসা, ইউনিভার্সিটি আরবি হলো জামিয়া। তাহলে আপনি বলবেন কলেজ জামিয়া, এটা কখনো হয়? হাস্যকর হবে। প্রাইমারি স্কুল আলাদা, উচ্চ মাধ্যমিক স্কুল আলাদা, কলেজ আলাদা, হাই কি বলি ইউনিভার্সিটি আলাদা, এটা আলাদা পাঠ। এইভাবে আর কি ঢপ দিল, 15% সংরক্ষণ দেবো। এই দলটার প্রেসিডেন্ট হলো আদিবাসী, আইএসএফ এর প্রেসিডেন্ট কে? আদিবাসী। অতএব আইএসএফ কে যারা সাম্প্রদায়িক বলবে, তারা আদিবাসী সমাজকে সাম্প্রদায়িকের তকমা লাগানো, এদের জবাব আদিবাসী সমাজ দিয়ে দেবে। কারণ ভারত যদি কারো হয়, সেটা শুধুমাত্র আদিবাসীদের ভারত। এটা যদি কেউ এনআরসি করতে চায়, 5,000 বছর আগে থেকে এনআরসি করতে হবে। কত সাহা, কত মিশ্রা, কত দাদা দিদি থাকে দেখে নেবো, শুধুমাত্র আদিবাসী ছাড়া সব পালাতে হবে। সেই আদিবাসীরা রাখতে ভারতবর্ষে সাম্প্রদায়িক করলে এই দিদিমুদি মিলেকে মেনে নিয়ে যাবে। বিজেপিকে রুখতে গেলে দরকার কি? যারা 34 বছর রুখেছিল তাদের ঘরে, ঠিক না বেটি? আর একটা রুকার রাস্তা আছে, গুটকা খাওয়া নিষেধ, তাই তো নাকি? দোকানে গিয়ে পুলিশ ছাপ্পা দেয়। আরে দোকানে ছাপ্পা না দিয়ে কারখানাটাকে ব্যান করে দেন না। বিজেপির যারা কি বলে সুগন্ধু বলে, এরা যারা আছে চলে গেছে যারা, এদেরকে না রুখে, এদের পিছনে বেশি না লেগে, যে কারখানাতে তৈরি হলোই না, সেই কারখানা হলো টিএমসি কারখানা। ওই কারখানায় তারা মেনে নেয়, দেখবেন প্রোটেকশন মেনে নেয়, বিজেপি এমনি শেষ হয়ে যাবে। এই বাংলায় বিজেপি চলে না, কখনো চলতে পারে না। শুধু কলকাতার ব্যারিকেডের পরে দুজনই হটকে, তোদের দলের লোক হয় না তো।
মিটিংয়ে লোক হয় না তো, যখন লোক হচ্ছে নমিনি বলছে করোনা এসছে বলে আমাদের মিটিংগুলোকে বন্ধ করতে চাইছে। কেন? লোক দেখছে তো, সে সংযুক্ত মোর্চা যেখানে যাচ্ছে জনসমর্থন হচ্ছে। এবার যদি বলেন যে লোক হচ্ছে না, কে বলেছে? লোক খাওয়ার জন্য বাইরে থেকেও আনছে, তারপরেও হচ্ছে না। আমরা দেশি যথেষ্ট, আমাদের বিদেশি লাগবে না, আমরাই যথেষ্ট। আমার বাংলা ভারতকে রাস্তা দেখায়, এই বাংলা বাইরে থেকে আসা লোকের রাস্তা নেবো না। কেন নেতাজি এই বাংলায় ছিল, বাইরে নয়। রবীন্দ্র টেকার এই বাংলায় ছিল, বাইরে নয়। কাজী নজরুল এই বাংলায় ছিল, বাংলায় বাইরে নয়। এমন করে এই বাংলা মৌলানা আব্দুল কালাম আজাদ ছিল, বাইরে নয়। অতএব এই বাংলায় তিতুমির ছিল, বাইরের নয়। অতএব এই বাংলা সর্বসময় ভারতকে রাস্তা দেখিয়েছে। আর বাইরে থেকে এসে কেউ বাংলাকে রাস্তা দেখবে, সে রাস্তা আমরা কখনো মানতে রাজি নয়। তাহলে বিজেপি লুকতে চান, কারখানাটাই তালা মারতে হবে। কারখানাটার নাম বুঝতে পারছেন তো? টিএমসি জুড়াপুরে কারখানায় তালা মেরে দিন, প্রোডাকশন তৈরি হবে না। দোকানে দেখবেন কটা আছে, অটোমেটিক ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমার অনেক কিছু বলার ছিল, আমি দুঃখিত, বলতে পারছি না। তবে একটা কথা বলে যাচ্ছি, যদি সত্যি আপনারা মা বেটিদের ঘর বাঁচাতে চান, পূজার মতো বাংলায় কারো না হোক, আশীর্বাদ মতো বাংলায় কারো না হোক, টাবলেটের মতো বাংলায় কারো না হোক, আশীর্বাদের মতো বাংলায় কারো না হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিধানের যদি বাংলায় না চান, তাহলে আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, আপনাদের ঘরে 2021-এ না পদ্মফুল না জুড়াবো, একটাই চিহ্ন, আমার ছোট বোনের মতো মীনাক্ষী দিদিকে বুনতে ভালো লেগেছে। আরেকটা কথা বলি, এই সেদিন মহিলা দিয়ে একটা চাকরির জন্য গিয়েছিল না, আমি অবাক হয়ে গেলাম যে একটা বোন তার ভাইয়ের জন্য ঢাল কিভাবে হয়, সেটা আমি সেদিন দেখেছিলাম। পুলিশের কামানের পানি, পুলিশের লাঠি যুবকদের উপরে যখন বর্ষাচ্ছে, তখন একটা বোন তার ভাইয়ের জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি এই কি বলে নন্দীগ্রাম বিধানসভায় যে দুটো আছে, দুটোই তো পুরাতন। একবার নতুন তো এক বোনটাকে একবার আমাদের সবার দেখা দরকার আছে, আমি মনে করি। গায়ে পানি দিয়ে জামা ভিজায়, কাপড় ভিজায়, তারা কাপড়কে পাল্টে দেয়। আর যারা ঘাম দিয়ে কাপড় ভিজায়, তারা তকদিরকে পাল্টে দেয়। আর যারা রক্ত দিয়ে শরীর ভিজায়, তারা ইতিহাসকে পাল্টে দেয়। অতএব আমরা যদি মনে করি জামা পাল্টাবো, তাহলে গায়ে পানি দিন। যদি মনে করেন শুধু তকদির পাল্টাবো, তাহলে মেহনত করে ঘাম দিয়ে জামা ভিজান। আর যদি বলেন ইতিহাসকে পাল্টাবো, নতুন ইতিহাস তৈরি করবো, তাহলে রক্ত দিয়ে শরীরকে ভিজাতে হবে। আর মাতৃভূমি কখন হয়? যখন যে জমিনে নিজের বুকের তাজা খুনকে দেওয়া হয়, তখনই দাবি করা যায় এটা আমার মাতৃভূমি। মোটামুটি বাঁচাবার স্বার্থে, সুরক্ষিত রাখার স্বার্থে আজকে আমি বারবার চিৎকার দিয়েছিলাম যে আমাকে আমার যে দাবি, সেই দাবিকে মানা হোক। অর্থাৎ পিছিয়ে পড়া দলিত আদিবাসী শ্রীলঙ্কায় মুসলিমদের যে অধিকার, সেই অধিকার দিতে হবে। যে অধিকারের ভাগ দেবে, আমি বাকি জায়গায় তাকে সাপোর্ট করব। দিদিমণি দেখল যে আমি ওকে ভাগ দিতে পারবো না, কারণ মাথা থেকে পায়ের আলু পর্যন্ত পুরোটাই তোমার সব চলে দিয়ে সংসার রেখে আমি ভাগ দেবো কি করে। তাই তিনি আমাকে হজম করতে পারলেন না। এমনই সময় সংযুক্ত মোর্চার যিনি মেন দায়িত্ব নিয়ে কাজ করেছেন বিমানদা, তিনি তখন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে কন্ট্যাক্ট করে তিনি বলেছেন, আপনাদের যে দাবি শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, ওটা আমাদেরও দাবি। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সামনে রেখে আমরা আগামী দিন আমাদের নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদের বাংলা তৈরি করি। তাই আমরা এই সংযুক্ত মোর্চা তৈরি করি। আজকে আগামী দিন আমাদের ঘরে আবার সেই ব্রিটিশদের মতো কোন সাম্রাজ্যবাদ আমাদের না গলায় বেড়ি পড়িয়ে নীলকর চাষিদের উপরে যে অত্যাচার করেছিল, আবার না সে অত্যাচার হয়। তাই আমাদের
আপনাদেরকে বড় ঠান্ডা মাথায় বুঝতে হবে 2021 বিধানসভা নির্বাচনের আজকের এই জনসভা অর্থাৎ 2021-এ আমি পশ্চিম বাংলার নাগরিক, আমি কাকে ভোট দেব এর জন্য জনসভা। আপনি কাকে ভোট দেবেন? 5 বছর, তার আগের 5 বছর বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিয়েছিলাম জোড়া ফুলে। আমাদেরকে ভাবতে হবে এই জোড়া ফুলে ভোট দিয়ে আমরা 10 বছর কামিয়াবি হয়েছি না ধ্বংস হয়েছি, এটাকে ভাবতে হবে। কিছু জোড়া ফুলের কথা আমি বলবো, আপনারা ধৈর্য ধরে একটু শুনুন। কেন 5টা মিনিট সময় নেব, সময় একেবারে সংখ্যা। কেন আমার কিছু ধর্মীয় কাজও আছে, কেন আমার দেশ আমাকে স্বাধীনতা দিয়েছে। মমতা ব্যানার্জির মতো মিথ্যুবাদ আমার নজরে দেখিনি। বন্ধু থাকেন জুড়ে যে আপনারা বাংলা সিএম এর কথা বলছে, আপনার নজরে বাংলা সিএম হতে পারে, আমার সংবিধানের নজরে একটা রাস্তায় পড়ে থাকা ভিখারিও যা সম্মান, আমার ভারতের প্রধানমন্ত্রী সেই সম্মান। আমরা ভারতীয়, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। লোক ভোট দিয়েছে সিএম হয়েছে, লোক ভোট দেবে কেউ তোমার চিনতে পারবে না। তোমার কাছে সম্মানী হতে পারে, কিন্তু আমার কাছে ভারতীয় সবচেয়ে বড় পরিচয়। আজকে কি বলেন, কি মিথ্যা করে বলেছে? আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার কম বেশি দূরে বড়গেছিয়া বলে একটা জায়গা আছে, লোকসভা ভোটে এসে বলেছিল ফুরফুরাতে আমি রেল করে দিয়েছি। হয়েছে এই খবর বললাম কুচবিহারে যাবে, দিনাজপুরে যাবে, এই খবর যখন জলপাইগুড়ি যাবে, এই খবর যখন মালদা মুর্শিদাবাদে যাবে, স্বাভাবিক আমার ধর্মে, আমার দেশে আরো বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা ভাববে তো যে মমতা তো সব মোল্লাদের জন্য করছে, মমতা তো সব মুসলমানদের জন্য করছে। তখনই আমার আর এক ভাই, স্বাভাবিক রাগটা করা খারাপ নয়, আমার বাপের আমরা 2 ছেলে, যদি আমার বাবা সর্বসময় আমার ছোটকে নৌসদ নৌসদ করে ডাকে, স্বাভাবিক আমার রাগ হবে, হয় ওকে ঝেড়ে দে, তবে আমাকে বাপ ভালোবাসবে, আর নয় অন্য লাইন খুঁজে দে। স্বাভাবিক দিন রাত যদি মমতা বলে মুসলিম 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 মুসলিম, তাহলে আমার হিন্দু ভাইরা অনেকটা ক্ষোভ হতে পারে না। এটা স্বাভাবিক, এটা হওয়ার কোনো অন্যায় নয়। এইভাবে বিভাজন তৈরি করলো, আর ওইদিকে একজন হঠাৎ করে বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ। তখন হিন্দু ভাইরা দেখলে রে মমতা তো মুসলমান হয়ে গেছে, ও তো খাতুন হয়ে গেছে, আমাদের একটা দরকার। ওইদিকে যখনই বলেছে হিন্দু খাতরে মে হ্যাঁ, তখন ভাবছে তো আমার আপনা আছে মনে হচ্ছে, তো ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়। তো ওকে নিয়ে আসবে কি করে? কেন বাংলার বেশিরভাগ হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই বলেন না কেন, হাজার হাজার বছর ঐতিহ্য হলো একই কলে, একই ঘাটে, একই উঠোনে, একই খামারে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ মিলেমিশে থাকা ঐতিহ্য আমাদের আছে। এই মন চাইলো বাস্তবে পাচ্ছে না আনতে, মন চাইলো বাস্তবে বিজেপি ঝান্ডা করতে লজ্জা লাগছে। ও বিজেপি একটা ডিভাইড তৈরি করে, লজ্জা লাগবে না? তখন মমতা ব্যানার্জি দেখলো যে রূপ তো হচ্ছে না, আমার জন্য যে 10 বছর যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যে বাংলায় বিজেপিকে আনতে হবে, কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তো নাকি 1998 জানেন না, ফটো দেখবেন, 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে পশ্চিমবাংলায় জোট করেছিল মমতা, জানেন না? সেই দিন চুক্তি ছিল তো যে বাংলায় একদিন বিজেপিকে তোমাকে আনতে হবে, তার জন্য যত টাকা লাগবে বলো আমি দিচ্ছি। সেই টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে বাংলায় আনা হয়েছিল। দেখছে তারপরে তো বিভাজন হচ্ছে না, তখন কি করলো? পঞ্চায়েত ভোটের নামে, বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে নমিনেশন জমা দিতে দেওয়া হলো না। স্বাভাবিক যখন ক্যান্ডিডেট বাম কংগ্রেস না থাকবে, আর আমি যদি দিন রাত আপনাকে পিটি, তাহলে আপনি আমাকে ভোট দেবেন? এইদিকে বাম কংগ্রেসকে নমিনেশন জমা দিতে চাইলে, আর বিজেপি জমা দিচ্ছে, যখন বিজেপি এসে মুখ ঘুরিয়ে দেবে, একজন বিজেপি দিচ্ছে, কেন কর্তব্য ভেঙে তো চিহ্ন বলেছে। ইতিহাস ওই জন্য বলছি, গল্প বলতে হবে না, দেখুন শিখতে হবে, জানতে হবে। দেখুন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে 1998 সালে লোকসভা ভোটে মমতা জোট বাঁধলেন বিজেপির সঙ্গে। বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানি তখন বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের এই জোট
ঐতিহাসিক পদক্ষেপ নেবে। ওই ঐতিহাসিক পদক্ষেপ হলো সারা দেশকে লুটা হয়ে গেছে, বাংলাটাকে লুটবে এই প্ল্যানটা এরা করছে। বাংলার সন্তানদের বলবো, বাংলার মায়েদের বলবো, বাংলার বেটিদের বলবো, বাংলার বাবেদের বলবো, বিজেপিকে যদি রুখতে চান 34 বছর যারা বিজেপিকে রুখেছে তাদেরকে 2021 আমরা সাপোর্ট করবো। অন্য কারণে বিজেপিকে রুখা সম্ভব নয়। দেখুন পঞ্চায়েত ভোটের সময় বলেছিল আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বক্তা হলো মমতা। বিরোধী শূন্যের নামে বাম কংগ্রেসকে ঢুকিয়ে দিল। আর বাম কংগ্রেসের যারা ভালোবাসার মানুষ মারতে 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 তাদের ঘর বাড়ি ভেঙে আগুন ধরিয়ে মিথ্যা কেস দিয়ে তাদের প্রতিষ্ঠ করে দিল। বাঁচার জন্য বাধ্য হয়ে তারা বিজেপিতে চলে গেল। যেদিন ব্রিগেডের জনসমুদ্র হলো তখন তারা আবার ভাবলো আমার ঘরে ঢুকার রাস্তা হয়ে গেছে, আবার এই যখন ফিরে আসছে তখন তারা দেখছে কি করা যায়, নতুন করে দুই শিয়ালে একই হুক্কা হুয়া করছে যে সিপিএম একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়েছে। ওরা এসএসসি পিএসসি টেটে ঘুষ নিয়েছে, লক্ষ লক্ষ টাকা ওরা তছরূপ করেছে, সমস্ত শূন্য পদগুলোকে ওরা পূরণ করেনি, আর ওরা কারখানা তৈরি ভবিষ্যৎকে নষ্ট করেছে। তাহলে দায়িত্ব কাদেরকে নিতে হবে? দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কেন? কারণ আমরাই ভবিষ্যৎ। কেন? কারণ ভবিষ্যৎটা আমাদের, আর আমরাই একমাত্র বিকল্প যারা পশ্চিমবঙ্গের বুকে ছাত্র যুবদের কাজের দাবিতে লড়াই করবে। শুধু ছাত্র যুবদের কাজের লড়াই, শুধু এই নন্দীগ্রামের বুকে কত কর্মী আমাদের খুন হয়েছে, কত কমরেডের আমাদের প্রাণ দিয়েছে। চঞ্চল মিত্রা, বচ্চন লাউলা, সুনীল গড়, তিওয়ারি মন্ডল, নিরঞ্জন মন্ডল, শঙ্কর সামন্ত একটার পর একটা মাথা পড়ে গেছে, কুপিয়ে দিয়ে খুন করেছে। সবর পরিবারগুলোকে ওরা পুড়িয়ে দিয়েছে, একটার পর একটা বাজার লুট করেছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হাত পা কান মাথা সবকিছু ভেঙে দিয়েছে। যেটা ভাঙতে পারেনি সেটা হলো আমাদের বুকে সাহস, আমাদের ভয়, আমাদের কোমরের মাজা, আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই, আমাদের সাহস। আমরা সেটাকে নিয়ে সামনে দাঁড়িয়েছি। এখানে ভোট 1 এপ্রিল। বলছে 1 এপ্রিল নাকি এপ্রিল ফুল হবে? এপ্রিল ফুল। আর এরা কেউ দুটো ছোট ফুল আর একটা কেউ বড় ফুল নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। নন্দীগ্রাম রেডি আছে, বলছে 1 এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাকে এপ্রিল ফুল বানাতে হয় আমরা রেডি আছি। ভোটটা দিন আর ওদেরকে বোকা বানাতে হবে যারা পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি দিতে চাইছে না, কাজ দিতে চাইছে না, জমির অধিকারকে কেড়ে নিতে চাইছে, ফসলের অধিকারকে কেড়ে নিতে চাইছে, শ্রমিকের ঘামকে কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে লড়াইটা শুধু এখানে নয়, লড়াইটা শুধু এখানে নয়। ওরা চুরি করেছে, চোর ওরা চোর, একটা নেতা নেই যারা চুরি ছাড়া কিছু করেছে। अरे झंडे से लड़ाई नहीं होता, नीति से लड़ाई होता। পুরো নন্দীগ্রামের তৃণমূল আর বিজেপির ঝান্ডাতে ওরা ভরিয়ে দিয়েছে। প্রেস আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছে আপনাদের ঝান্ডা কোথায়? বললাম দেখুন সারদা মারদার পয়সা তো নেই, লোকের কাছে কৌটো নাড়িয়ে পয়সা নিয়ে ঝান্ডা তুলি, আমাদের ঝান্ডার সংখ্যা কম। কিন্তু ওদের ঝান্ডা কি? কি ওদের ঝান্ডা? আরে নারদাতে সারদাতে পয়সা চুরি করেছে, চিট ফান্ডের এজেন্টদের সুইসাইড করা, লাশ কাটা, ঘরের বন্ধ, শ্রমিকের ঘাম, দেশ বেচার টাকা উড়ছে পর 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 করে ঝান্ডাগুলোর সাথে। এই ঝান্ডা নন্দীগ্রামের নয়, এই ঝান্ডা চণ্ডীপুরের নয়, এই ঝান্ডা আমাদের পশ্চিমবঙ্গের নয়, এই ঝান্ডা 294টা সিটের নয়। তাহলে যে ঝান্ডাগুলো আজকে এই মাঠে বেকারের কাজ, শ্রমিকের ঘাম আর ফসলের দামের জন্য লাগানো আছে, যেমন বলেছেন না আমাদের গোপাল অধিকারী যে ঝান্ডাটা ঠিক করে শক্ত হাতে ধরো, আমাদেরকে ঝান্ডাগুলো আজকে শক্ত হাতে ঠিক করে ধরতে হবে। লড়াইটা আমাদের তবেই হবে। আর সেই লড়াইয়ের দিকে যাচ্ছি আমরা, যাচ্ছি। যারা আমরা ঝান্ডা মেনেছে, ঝান্ডা মানছে, যারা দূরে দাঁড়িয়ে শুনছে আমাদের বক্তৃতা, কেউ কেউ ভাবছে যে ভালোই হয়েছে এরা আসছে, কে জানে কার কি করবে না করবে। তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই कि एक बार रात को घर जाइए झंडा बांध कर और अपना बच्चा जो लड़की है उस लड़की के सामने खड़ा होइए और एक बार आईने में अपना तस्वीर
देखिए और अपना पूरी माँ का और आंखों का जो आंसू है वो आंसू देखिए और देखकर अपना दिल पर हाथ रख के बोलिए अपनी কোনো চোর নেতার জন্য ঝান্ডা বাঁধছেন না তো আমাদের নেতারা কিন্তু চোর না আমাদের কর্মীরা সেই গর্বে ঝান্ডা বাঁধছে কম হলেও গর্বটা আমাদের কম নয় লড়াইটা হবে লড়াইটা রেলমন্ত্রী হয় মুসলমান মেয়েদের জন্য, ভাঙড়ে মেডিকেল কলেজ করে দেবে মুসলমানদের জন্য, ফুলপুরে রেল লাইন নিয়ে যাবে বলেছিল না? এখানে যেমন অনেক কথা দিয়েছিল, একটাও কাজ করেনি, 10,000 মাদ্রাসা করেনি। কিন্তু এই খবরে কাগজ টেলিভিশন চ্যানেলের দালালগুলো যে আজকাল মোদি মোদি করছে, তারা তখন বলেছিল দেখ সব মুসলমানরা পেয়ে গেল, তাহলে মুসলমানদের বদনাম করবো। এই জন্য আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা বলছে ওই দালালদের তারা চিনে নিয়েছে, ওরা ভাড়ায় খেটেছে। যারা রাজমিস্ত্রির কাজ করেন জানেন, কোনো বিল্ডিং যখন তৈরি হয় তখন বাস টাস দিয়ে ভাড়া করে না মালপত্র তোলার জন্য, মিস্ত্রি যাওয়ার জন্য। এরকম আমাদের রাজ্যে 10 বছর ধরে আরএসএস আর বিজেপির যে বাড়ি ইমারত তৈরি হচ্ছিল, বাইরে বাঁশ দিয়ে তৃণমূল কংগ্রেস ভাড়া তৈরি করেছিল, আর তাতে একটা সবুজ পর্দা লাগিয়ে দিয়েছিল যাতে ধুলো টুলো না আসে, তার জন্য হেসেন চকের পর্দা লাগানো হয়। আর মুসলমানদের ওই ইমাম বরকতির মতো লোকদেরকে দিয়ে বলেছিল দেখ মুসলমানদের কত কাজ হচ্ছে। যেই বাড়িটা তৈরি হয়ে যায় তখন ওই পর্দা খুলে যায়, ওই বাঁশগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এই শুভেন্দুকে যারা ঘাস মনে করেছিল, এই মুকুলকে যারা ঘাস মনে করেছিল, তারা আসলে এক একটা বাঁশ। তারা ভাড়ায় এসেছিল বিজেপির বাড়িটা তৈরি করার জন্য, এখন গুদামের মাল গুদামে ফেরত চলে যাচ্ছে। বিজেপি আরএসএসকে রাজ্যকে তৈরি করে দিয়ে আর তারপরে এখন ঝাঁকের কই ঝাঁকে নিচ্ছে। এই জন্য বলেছিলাম কাক কখনো নিজের বাসা তৈরি করে না, কাক কখনো নিজের বাসা তৈরি করে না, কাকের বাসায় ডিম দিয়ে যায়। ওইভাবে আরএসএস ওই কালীঘাটে কয়েকটা ডিম রেখে দিয়ে গিয়েছিল, আর তৃণমূল কংগ্রেস তাকে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে। তবে এই জিতেন তিওয়ারি, তবে এই অর্জুন সিং, তবে এই মুকুল রায়, তবে এই শুভেন্দু, এখন তাকে বাচ্চা ফুটে যখন তোমাকে সে টকি বেরিয়ে সে কুহু করে চলে যায় নিজের দলে। এরকম অনেক ডিম ফুটেছে আর কোকিলের দলে গিয়ে মিশেছে। এখনো তৃণমূলে কিছু ডিম রাখা আছে, তৃণমূল তাকে তা দিচ্ছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ওই ডিমগুলো বাচ্চা বেরোবে, সেগুলো সব ডিম দিতে যাবে। কাজ করার জন্য পূর্ব মেদিনীপুর হলদিয়ার জন্য কাজ করার জন্য বলছে আমি কাজ করতে পারছি না। তৃণমূলে যারা ছিল সবাই বলছে কাজ করতে পারছি না, কারণ সুগার হচ্ছে বলছে তৃণমূলে কাজ করতে পারছি না। বিজেপির অফিসারে সুগারের ট্যাবলেট বিক্রি হচ্ছে সেখানে, কেউ বলছে ভালো করে শ্বাস নিতে পারছে না। বিজেপির অফিসারে আমি বাকি অক্সিজেন সিলিন্ডার করোনার সময় হসপিটাল থেকে চুরি করে ওখানে রেখেছে, বলছে এসব আমরা বলছি সিলিন্ডার অক্সিজেন। কেউ বলছে আমরা কথা বলতে পারছি না, কেন? বিজেপির অফিসে কথা বলার মেশিন বসিয়ে রেখেছে, এতদিন কথা বলতে পারছিলেন না। যারা 35টা পদে থেকে নন্দীগ্রামের জন্য, হলদিয়ার জন্য, পূর্ব মেদিনীপুরের জন্য, পশ্চিমবঙ্গের জন্য কথা বলতে পারেনি, তারা আসলে আপনার জন্য কথা বলতে চায়নি, তারা নিজের জন্য কথা বলতে চেয়েছিল। আর ছোট ছাতা ছিল তৃণমূল, সেখানে কম গুন্ডা দুষ্কৃতীদেরকে ছাতার তলায় এনেছিল, এখন বড় ছাতা পেয়েছে বিজেপি, সেই ছাতার তলায় সমস্ত চোর গুন্ডাগুলো যাচ্ছে, সমস্ত চোর গুন্ডাগুলো যাচ্ছে। বাপকে বাপই বলে, বাপকে কখনো গালি দেয় না। এতদিন পর্যন্ত থেকে বাপের পার্টিটা, যে পার্টিটা থেকে লুটে ফুটে খেলো, যে গ্যারেজে ছিল না, গোয়াল ঘরে একটা ভাঙা সাইকেল রাখতো, সেখানে একটা গ্যারেজ উঠেছে, 5টা গাড়ি, যেখানে একটা পুরো ঝুপড়ি ঘর ছিল, বাবার জাহাজের আদলে একটা বড় বাড়ি, ওই 5টা গাড়ি আর ওই পুরে ঘরটাকে রক্ষা করার জন্য এরা 20টা গাড়ির কনভয়ে ধুলো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই ধুলোতে বেকারের কাজ, নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে, ইংরেজিতে এমএ পাস করা ছেলেটা যেটা লোকের বাড়ি থেকে চুল কিনে নিয়ে এসে নিজের এখানে দুপুরবেলা মাকে দিয়ে প্রসেসিং করিয়ে অন্য বাড়িতে বিক্রি করাতে পাঠাচ্ছে, অন্য রাজ্যে বিক্রি করতে পাঠাচ্ছে, সেই ছেলেটার ভবিষ্যৎ, সেই ছেলেটার কান্না, সেই বাপটা যে নিজের জমি বন্ধক দিয়ে 1.5 লাখ रुपए घूस दिया था, उस बाप का रोने के आवाज, उस माँ का छाती पीटती हुई जो दुख है, ওই দুঃখকে এরা 20টা গাড়ির কনভয়ে ধুলোতে উড়িয়ে দিতে, ঢাকা দিতে পারবে না। তার জন্য আমরা আছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে যারা গুন্ডারা রয়েছে, যারা তোলাবাজিরা রয়েছে, যারা সিন্ডিকেট রয়েছে, তৃণমূলে ছিল, আজকে সেক্টর গোটা পার্টিটা বিজেপিতে চলে যাচ্ছে, গোটা পার্টিটা। এরা কি বলছে? মা বোনদের সম্মান নেই, আমাদের সম্মান নেই, কার জন্য কি কাজ করবে, কি কাজ করতে চাইছে না, কিচ্ছু
আমরা জানি। ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে ঘর ঢুকিয়ে দেবে, ওরা বুঝতে পারেনি এই নন্দীগ্রাম আর চাঁদনীপুরে এই মাটি পশ্চিমবঙ্গের মাটি, পিচের রাস্তার ধারে যদি একটু नंदीग्राम আছে तो 17 तो पंचायत में मिट्टी का सड़क के 2 किनारों पर पूरा नंदीग्राम সেখানে অপেক্ষা করে আছে। আমরা ছাত্র যুবরা সংযুক্ত মোর্চার নেতা নেত্রীরা কর্মীরা আমার আইএসএফের ভাইয়েরা চাঁদ কপুর লড়াই দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যত গুন্ডা আছে, গুলি আছে, বোমা আছে, পিস্তল আছে, ভয় দেখিয়ে দাঁড়িয়ে যাও। আমরা বেকারের কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, জমির অধিকার, ফসলের দাম, শ্রমিকের ঘামের দাবিতে বুক চিতিয়ে 10 বছর দাঁড়িয়েছিলাম। ঝান্ডাটা বাক্সতে ভরে রেখেছিলাম, बिक्री করে দিইনি। আবার সময় এসেছে झंडा तो अपना अपना टूटा हुआ घर के सिर पर फिर से लहराए हैं। আর আবার তারা ওখান থেকে কথা বলছে জয় খেটে খাওয়া মানুষের হবে। লড়াই করেছি, লড়াই মুখ দেখিয়ে আসিনি আর মুখ দেখাতেও আসিনি, লড়াই করতে এসেছি। আর লড়াইয়ে যখন নেমেছি লড়াইটা শেষ করতে হবে, এই তো লড়াই করতে গেছিলাম। 2019-এ 12-13 সেপ্টেম্বর নবান্ন অভিযান করেছি, 2021-এর 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযান করেছি। কিসের দাবিতে? চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে। আরে ঝুটা সরকার, দোকান কাটা নির্লজ্জ বেহায়া চোরেদের পার্টিগুলো মিথ্যে কথা বলছে, বলছে साल में 2 लाख बेरोजगारों का नौकरी दिए हैं। हम लोग बोले हैं कि अरे बोल दीजिए, আমরা আরটিআই করছি, বলে দিন কত চাকরি দিয়েছেন। 10 বছরে 20 লাখ ছেলে মেয়ের চাকরি, যদি একটু বেশি হয়ে গেছে কমিয়ে বলুন 10 লাখ, তাও যদি বেশি লাগছে তো বলো 5, তাও বেশি লাগছে তো বলো 1, 50,000 তালিকা দিয়ে দাও। अब जब तालिका मांगने जा रहे हैं তখন হাত জোড় করে পিছন দিকে ঘুরে দিচ্ছে আর পুলিশ পাঠিয়েছে, লাঠি পেটা করেছে। লড়াইয়ের সাথীকে আমি আমার ভাইকে হারিয়েছি, নাম ফরিদ মির্জা, ভাই হারিয়েছি। মাটা আমার মঞ্চে দাঁড়িয়ে বলেছে হিসাব জবাব নিয়ে ছাড়বো, কে মারলো আমার ছেলেকে, কে মেরেছে আমার ছেলেকে। আর ওদের কাছে আমরা চাকরি চাইতে গেলে ওরা আমাদেরকে লাঠি পেটা করছে আর বলছে মেদিনীপুরে, বীরভূমে আর বর্ধমানে ঘুষ দিয়ে এখানে চাকরি হবে। সেলফ ডিক্লারেশন দিচ্ছে সরকার পক্ষের নেতারা, বলছেন যে আমি আমার বউকে বৌদিকে চাকরি দিয়েছি। শুধু একা দিইনি, কালীঘাটের চালিচালার বাড়িতেও পয়সা দিয়ে এসেছি, মেদিনীপুরেও পয়সা দিয়েছি, বীরভূমেও পয়সা দিয়েছি। আপনারা কি চাইছেন? আপনারা যারা নিজেরা বলছে कि हम लोग चोरी किए हैं, हम लोग डाका डाले हैं, बेरोजगारों का जो भविष्य है সেটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছি, আপনারা কি তাদের দিকে? যদি তাদের দিকে হন তাহলে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে নন্দীগ্রামে তাদের জন্য বলছি শখ से दीजिए ভোট, जहां पर देना है। কিন্তু নিজের ইচ্ছা মতো ভোটটা দিতে পারবেন কি? পারবেন দিতে? বিগত 10 বছরে পঞ্চায়েতে 17টা পঞ্চায়েতে নন্দীগ্রামের মানুষ আবেগে চোখের জলে ক্ষোভে তারা বলছে যে 10 বছর ভোটটা আমাদেরকে দিতে দেয় না। এবারে ভোট আইএসএফের কর্মীরা বলেছে বুকের রক্ত দিয়ে এবারে পশ্চিমবঙ্গে ভোট হবে। নিজেদের অধিকার ইভিএম মেশিনে তারা জানাবে। আমাদেরকে বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমরা এই মঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকেও আমরা কিছু কথা বলতে চাই। পিচের রাস্তায় লেফট রাইট করে ভোট হয় না। গ্রামে যান, বুথের কাছে যান, ঘরের মানুষকে ভোটারকে ইভিএম